আচ্ছা, গত ভিডিওতে আমরা স্পেস শাটল নিয়ে আলোচনা করেছি, যেটা মূলত অপারেশন করা হয়েছে নাসা থেকে। নাসা ইজ আ পার্ট অফ ইউএসএ। এখন এখন আমরা যেটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে সোয়ুজ স্পেস ক্রাফট এবং সোয়ুজ স্পেস রকেট। তো সোয়ুজ স্পেস ক্রাফট 1969 সাল থেকে রাশিয়া অপারেট করে এবং 1969 সাল থেকে আজ অবধি ওরা এই সোয়ুজ স্পেস ক্রাফটের উপর ডিপেন্ডেবল এবং সোয়ুজ স্পেস রকেট ইউজ করছে। বাট নাসা আগে স্পেস শাটল ইউজ করলেও এখন কিছু কিছু অপারেশনের ক্ষেত্রে তারা স্পেস এক্সের বিভিন্ন সোয়ুজ স্পেস ক্রাফটের মতোই ওয়ান টাইম ক্রাফট ইউজ করবে বা করছে। সো সোয়ুজ স্পেস ক্রাফট আর স্পেস শাটলের মাঝখানে পার্থক্য ছিল যে স্পেস শাটলকে রিইউজ করা যেত, বারবার ইউজ করা যেত। বাট সোয়ুজ স্পেস ক্রাফটের একটা ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে এটা রিইউজ করা যায় না, সিঙ্গেল টাইম ইউজ করা যায়। এবং এটার একটা অ্যাডভান্টেজ হচ্ছে এটার খরচটা খুব কম, যেহেতু এটা রিইউজের অপারেশন নেই। সো এটার খরচ খুব কম এবং খুব কম খরচেই অপারেশন চালানো যায়। এই ক্ষেত্রে আমরা বলতে পারি যে নাসা থেকে আমাদের রাশিয়ার স্পেস এজেন্সি বা রসকসমস একটু আর্লি গুড ডিসিশন নিয়েছিল, যার ফলে 1969 সাল থেকে আজ অবধি তারা একই ডিসিশনের উপরেই বলবৎ আছে। কিন্তু নাসা কিন্তু শেষ পর্যন্ত তাদের ডিসিশন চেঞ্জ করেছে বা সিঙ্গেল টাইম ইউজ স্পেস ক্রাফট বা স্পেস রকেটের দিকে ঝুঁকছে। আচ্ছা, এখন কথা হচ্ছে যে সোয়ুজ রকেট বুস্টার বা সোয়ুজ রকেট লঞ্চ করা হয় কাজাকিস্তান থেকে। যেহেতু বিষয় হচ্ছে যে সোয়ুজ স্পেস ক্রাফট বা সোয়ুজ স্পেস ক্রাফট অপারেশন করে রসকসমস, যেটা রাশিয়ার একটা সংগঠন, স্পেস এজেন্সি। বাট এটা টেক অফ করা হয় কাজাকিস্তান থেকে। তার ঐতিহাসিক একটা কারণ আছে, একটা সাইন্টিফিক কারণ আছে। তো ঐতিহাসিক কারণটা যদি বলি, একটা সময় রাশিয়া, কাজাকিস্তান এবং আরও কিছু অঞ্চল মিলে সোভিয়েত ইউনিয়ন ছিল। পরবর্তী সেটা সোভিয়েত ইউনিয়ন ভেঙে যায়। বাট আমাদের সোয়ুজ স্পেস ক্রাফটটা অপারেশন করে 1969 সাল থেকে। সো তখন সোভিয়েত ইউনিয়ন এক্সিস্ট করছিল। যেহেতু তখন সোভিয়েত ইউনিয়ন ছিল, তাই কাজাকিস্তান থেকে তখন অপারেশন চালানো হতো। বাট পরবর্তীতে যখন কাজাকিস্তান স্বাধীন হয়ে যায় আর সোভিয়েত ইউনিয়ন ভেঙে রাশিয়া সৃষ্টি হয়, তখন তারপরেও রাশিয়া এবং সোভিয়েত ইউনিয়ন আলাদা হয়ে যায়। তারপরেও এখন পর্যন্ত ওই কাজাকিস্তান থেকেই টেক অফ করা হয়। তার কারণ হচ্ছে এটা যদি হয় রাশিয়া, তাহলে এটা হবে কাজাকিস্তান। আর কাজাকিস্তানের অবস্থানটা হচ্ছে আমাদের বিষুব রেখার বরাবর। বিষুব রেখা কি? পৃথিবীর মানচিত্র বা পৃথিবীর মানচিত্রের দিকে যদি তাকাই, তাহলে ঠিক মাঝ বরাবর যে রেখাটা গিয়েছে তাকে বলা হয় বিষুব রেখা। সো আমাদের এই কাজাকিস্তানটা ঠিক বিষুব রেখার মাঝে পড়েছে, বাট রাশিয়া বিষুব রেখায় পড়ে নাই। সো এই জন্য রাশিয়া এই অ্যাডভান্টেজটা নেওয়ার জন্য কাজাকিস্তান থেকে এখন পর্যন্ত টেক অফ করিয়ে থাকে। এর পিছনে একটা কারণ আছে। কারণটা হচ্ছে, আমরা যদি এটাকে একটা পৃথিবী কল্পনা করি, তাহলে এটা হচ্ছে বিষুব রেখা, এটা হচ্ছে কাজাকিস্তান, এটা হচ্ছে রাশিয়া। তো কাজাকিস্তান থেকে টেক অফ করার সুবিধা হচ্ছে যে আমরা জানি পৃথিবী প্রতি ঘন্টায় প্রায় 1670 কিলোমিটার/আওয়ার বেগে ঘুরছে, সূর্যকে কেন্দ্র করে ঘুরছে। এখন পৃথিবী থেকে যদি কোনো বস্তু, ধরুন যে এখানে একটা মঙ্গল গ্রহ থেকে যদি কোনো মানুষ তাকায় বা কোনো ব্যক্তি যদি তাকায়, তাহলে দেখবে যে পৃথিবী কী ঘুরতেছে 1670 কিলোমিটার/আওয়ার বেগে। কারণ আমরা মঙ্গলের সাপেক্ষে একই কল্পনা করতেছি। ধরে নিতে হবে মঙ্গলের বেগ হচ্ছে জিরো। সেক্ষেত্রে মঙ্গলের বেগ যদি জিরো ধরি, তাহলে মঙ্গলের দিকে যদি কেউ তাকায়, মঙ্গল থেকে যদি কোনো ব্যক্তি পৃথিবীর দিকে তাকায়, তাহলে দেখবে যে পৃথিবী 1670 কিলোমিটার/আওয়ার বেগে ঘুরছে সূর্যকে কেন্দ্র করে। এখন পৃথিবী থেকে যদি কোনো বস্তু বাইরে বেরিয়ে আসে, তাহলে কিন্তু তার ফার্স্ট ইনিশিয়াল বেগটা থাকবে 1670 কিলোমিটার/আওয়ার। আস্তে আস্তে সময়ের সাথে সাথে তার বেগ হ্রাস পাবে, কিন্তু ইনিশিয়াল বেগ কত? 1670 কিলোমিটার/আওয়ার। আর এই জন্যই এই অ্যাডভান্টেজটা সবচেয়ে বেশি পাওয়া যায় বিষুব রেখা বরাবর। ওকে, যেহেতু বিষুব রেখা বরাবর পৃথিবীর সেই প্রকৃত বেগটা পাওয়া যায়, এজন্যই কাজাকিস্তান থেকেই এখন পর্যন্ত সোয়ুজ স্পেসক্রাফটগুলোকে টেক অফ করানো হয়। বিষুব রেখা থেকে যত উপরে যাব, তার আমাদের এই অ্যাডভান্টেজটা তত কমে যাবে। সো এই পৃথিবীর গতির যে একটা অ্যাডভান্টেজ, সেই অ্যাডভান্টেজটা পাওয়ার জন্য বিষুব রেখা থেকে টেক অফ করানো হয়। আর বিষয়টা এরকমটা না যে এটা হচ্ছে পৃথিবী, এটাকে যদি আমরা পৃথিবী ধরি আর এটাকে যদি আমরা স্পেস স্টেশন ধরি, ওকে, ধরলাম যে এটা হচ্ছে পৃথিবী আর এটা হচ্ছে স্পেস স্টেশন, তাহলে এই পৃথিবী থেকে স্পেস স্টেশনে আমাদের স্পেস ক্রাফটগুলো এভাবে সরাসরি আসবে না।
একদম এভাবে সরাসরি আসবে না বা খারাপভাবে আসবে না। এটা হচ্ছে কেন, আমরা এটা ছিল আমার পৃথিবী আর এটা ছিল ধরলাম স্পেস স্টেশন। তাহলে স্পেস স্টেশন থেকে পৃথিবীতে তো আমরা তো সরাসরিভাবে খারাপভাবে চলে যেতে পারতাম 90 ডিগ্রি অ্যাঙ্গেল করে, বাট এটা করা হয় না। এটা করা হয় না এই জন্যই যে যদি সরাসরি খারাপভাবে আমি আমার স্পেস স্টেশন পর্যন্ত যেতে যাই, তাহলে আমার জ্বালানি খরচ অনেক বেশি হবে। সেক্ষেত্রে আমি যে আমার 1670 কিলোমিটার/আওয়ার বেগের একটা অ্যাডভান্টেজ ছিল, সেই অ্যাডভান্টেজটা নেওয়া হবে না, জ্বালানি বেশি খরচ হবে, কস্ট বাড়বে। সেই জন্য আমরা কী করি, আমরা পৃথিবী যে বেগে ঘুরতেছে সেই বেগেই আমরা প্রথমে টেক অফ শুরু করি। টেক অফ করে সেই বেগে টেক অফ করতে বলতে যে পৃথিবীর সাপেক্ষে তখন আমাদের বেগ 0, বাট মহাকাশের অন্য কোনো বস্তুর সাপেক্ষে যদি সেটা স্থির হয়, তাহলে তার সাপেক্ষে আমাদের বেগ কত, 1670 কিলোমিটার/আওয়ার। কিন্তু ওই বস্তুটা নিজেও যদি গতিশীল হয়, তাহলে কিন্তু বেগ আরও কমে যাবে বা বেগ কম বেশি হওয়ার একটা চান্স আছে। এই জন্য একটা প্রবাদ আছে যে মহাবিশ্বের কোনো গতি পরম নয় কোনো স্থিতি। সো আজকে ওই স্থিতিগতির আলোচনায় যাব না, জাস্ট এইটুকু বলে রাখি যে এইখান থেকে ধরি যে মঙ্গল গ্রহের বেগ হচ্ছে 0। মঙ্গল গ্রহ যদি কোনো ব্যক্তি দাঁড়ায় থাকে, তাহলে সে দূরবীন দিয়ে দেখতে পাবে যে পৃথিবীতে 1670 কিলোমিটার/আওয়ার বেগে ছুটছে। এবং এইখান থেকে পৃথিবী থেকে যে লোকটা লাফ দিবে বা যে স্পেসক্রাফটটা চলা শুরু করবে, সে কী করবে, ইনিশিয়ালি তার বেগে থাকবে 1670 কিলোমিটার/আওয়ার। কার বেগে, কার সাপেক্ষে, এই মঙ্গলের সাপেক্ষে, যখন মঙ্গল বেগ হবে 0। আচ্ছা, এখন আমরা কি বললাম যে এইখান থেকে এই পর্যন্ত লম্বালম্বিভাবে যাওয়া যেত, কিন্তু আমরা যাব না। কেন যাব না? আমাদের এতে জ্বালানি অনেক খরচ অনেক বেশি বাড়বে, ঠিক আছে? সেক্ষেত্রে আমাদের এই হিউজ কোয়ান্টিটি জ্বালানির খরচ কমানোর জন্য আমরা পৃথিবী এদিকে ছুটছে, তাহলে আমরা কি করবো, আমাদের স্পেসক্রাফটটাকে এদিকে ছুটাবো, ঠিক আছে? এটা পৃথিবীকে আমাদের স্পেসক্রাফটটা পৃথিবী যেদিকে ঘুরছে ঠিক ওই দিকে ঘুরতে থাকবে, ঠিক আছে? যে পৃথিবী এদিকে ঘুরছে, আমাদের স্পেসক্রাফটটাও এখান থেকে বেরিয়ে এভাবে না আসে, ওটাকে পৃথিবীকে কেন্দ্র করে এভাবে ঘুরতে থাকবে। ঘুরে আমার কাঙ্ক্ষিত স্পেস স্টেশনের যে অরবিট বা কক্ষপথ, সেই কক্ষপথে পৌঁছে যাবে, ঠিক আছে? এভাবে ঘুরে যখন সে আমাদের কাঙ্ক্ষিত স্পেস স্টেশনের কক্ষপথে পৌঁছাবে, তখন তার জ্বালানি খরচ কম হবে। আই রিপিট, এই জিনিসটা একটু জটিল হতে পারে, উল্টাপাল্টা লাগতে পারে, এই জন্য আমি আরেকবার বুঝিয়ে দিচ্ছি। এটা ধরলাম আমাদের পৃথিবী, আর এটা ধরলাম আমাদের কাঙ্ক্ষিত স্পেস স্টেশন। এটা হচ্ছে আমার কাঙ্ক্ষিত স্পেস স্টেশন। সো পৃথিবী থেকে কোনো মহাকাশযানী এইভাবে সরাসরি লম্বালম্বিভাবে স্পেস স্টেশনে যাবে না বা স্পেস স্টেশনের অরবিটে যাবে না। কেন যাবে না? গেলে অনেক জ্বালানি খরচ হবে। সে কী করবে, যে পৃথিবীর বিষুবরেখা, এই বিষুবরেখা বরাবর পৃথিবীর বেগ হচ্ছে 1670 কিলোমিটার/আওয়ার। সে এইখান থেকে এই বিষুবরেখা বরাবরই সে যাত্রা শুরু করে সে সার্কেল কমপ্লিট করবে, আবার সার্কেল কমপ্লিট করবে। এভাবে সার্কেল কমপ্লিট করতে করতে সে পৃথিবীর অরবিটকে টাচ করে ফেলবে। আমি যদি এটা আবার সলিড লাইনে আঁকি, বিষয়টি এরকম হবে যে পৃথিবীর সার্কেলে সে পৌঁছে যাবে, এভাবে ঘুরে পৌঁছাবে। কারণ কি? কারণ এভাবে যদি ঘুরে পৌঁছায়, তাহলে যে তার যে একটা ইনিশিয়াল বেগ ছিল 1670 কিলোমিটার/আওয়ার, এই বেগটাকে সে ব্যবহার করতে পারবে। আর সে যদি এইভাবে সরাসরি ডিরেক্ট চলে যায়, তাহলে সে 1670 কিলোমিটার/আওয়ার যে বেগের অ্যাডভান্টেজটা ছিল, সে ওইভাবে নিতে পারবে না। আর এই 1670 কিলোমিটার/আওয়ার বেগের যে একটা অ্যাডভান্টেজ, সেটা বিষুবরেখা বরাবর সবচেয়ে বেশি পাওয়া যায়। আর এই জন্য, যেহেতু রাশিয়া বিষুবরেখা থেকে একটু দূরে অবস্থিত, বাট কাজাকিস্তান বিষুবরেখার মাঝে পড়েছে, তাই স্পেস শাটলগুলো টেক অফ করা হয় কাজাকিস্তান থেকে। স্পেস শাটল না, সোয়ুজ রকেটগুলো টেক অফ করানো হয় এই বিষুবরেখা থেকে বা কাজাকিস্তান থেকেই। আমি বিশ্বাস করি আপনার বিষয়টা বুঝতে পেরেছেন। এখন আসি আমাদের সোয়ুজ স্পেস ক্রাফটের স্ট্রাকচার এবং সোয়ুজ স্পেস রকেটের স্ট্রাকচারে। এটা হচ্ছে একটা সোয়ুজ স্পেস রকেটের ফুল স্ট্রাকচার। এই পুরো রকেটটা প্রায় 50 মিটারের মতো লম্বা। এই পুরো রকেটটা ঠিক টপ লেভেলে বা এইখানে আমাদের সোয়ুজ স্পেস ক্রাফটটা থাকে। তো সোয়ুজ স্পেস ক্রাফটটা খোলা অবস্থায় থাকে না, সেটা একটা শ্রাউড বা একটা শ্রাউডের ভেতরে থাকে। শ্রাউড মানে একটা শেল্টারের ভেতরে থাকে, মানে একটা শেপ বা এই লম্বা একটা পাইপের মতো একটা অংশ এটার ভেতরে থাকে সোয়ুজ স্পেস ক্রাফটটা। এটা তো জাস্ট লম্বি দেখাচ্ছে, বাট সোয়ুজ স্পেস ক্রাফটের গঠনটা মোটামুটি এরকম তো না। সোয়ুজ স্পেস ক্রাফট গঠনটা এরকম। এই সোয়ুজ স্পেস ক্রাফটের এখানে 3টা পার্ট আছে, এটা নিয়ে একটু পরে আলোচনা করবো। সো সোয়ুজ স্পেস রকেটটা 50 মিটার লম্বা থাকে। এর ঠিক টপ সাইজে বা টপ পার্টে আমাদের সোয়ুজ স্পেস ক্রাফট থাকে, আর নিচেরটা রকেট, আর এখানে একটা টাওয়ার থাকে। ওকে, তো এই টাওয়ারটার কাজ কি? যদি কখনো এইখানে টাওয়ার, এটা কিন্তু থার্স্টার ইঞ্জিন, এগুলো হচ্ছে থার্স্টার ইঞ্জিন। ওকে, এই টাওয়ারটার কাজ হচ্ছে, ধরলেন যে সোয়ুজ স্পেস ক্রাফটটা টেক অফ করতেছে,
কার সাহায্যে? রকেটের সাহায্যে। সামহাও রকেটে কোনো গোলযোগ দেখা গেছে, রকেটে আগুন টাগুন ধরে গেছে। এখন এটার ভিতরে তো নভোচারীরা আছে, সোয়ুজ স্পেস ক্রাফটের ভিতরে তো নভোচারীরা আছে, তো তাদেরকে তো বাঁচাইতে হবে। তো ঠিক তখন কি হবে, এই যে এখানে ঝামেলা হয়েছে, আগুন ধরে গেছে, তখন এই সোয়ুজ স্পেস ক্রাফটের উপরে যে টাওয়ার আছে, এই টাওয়ারে যে থ্রাস্টার ইঞ্জিন আছে, এই থ্রাস্টার ইঞ্জিনগুলো ফায়ার শুরু করবে। থ্রাস্টার ইঞ্জিন যখন ফায়ার শুরু করবে, তখন এই সোয়ুজ স্পেস ক্রাফটের বডিটা রকেট থেকে আলাদা হয়ে যাবে। এই পার্টটুকু তখন আলাদা হয়ে যাবে, আলাদা হয়ে গিয়ে প্যারাশুট দিয়ে ল্যান্ড করবে, আর এইটুকু তখন জ্বলে যাবে। যেহেতু এটার ভিতরে লাইভ মানুষ আছে এবং মহাকাশে বিভিন্ন ইকুইপমেন্ট আছে, সো এটা খুব ফার্স্ট প্রায়োরিটি। আর এগুলো তো জাস্ট জ্বালানি ট্যাঙ্ক আর জ্বালানি হিসেবে ব্যবহার করা হচ্ছে। তো সোয়ুজ স্পেসের যে রকেটটা আছে, এখানে 3 টাইপের রকেট ইউজ করা হয়েছে। আমরা যদি একটু ভালো করে লক্ষ্য করি, এখানে এটা হচ্ছে ফার্স্ট টাইপ রকেট বা ফার্স্ট স্টেজ রকেট, এটা হচ্ছে সেকেন্ড স্টেজ রকেট। এখানে ফার্স্ট স্টেজ রকেট 1 2 3 4 4টা দেখানো হয়েছে। 4টা রকেট মূলত একসাথে কম্বিনেশনাল থাকে। আমরা যদি এই ফিগারটা দেখি, 4টা রকেট কি থাকে, পরস্পরের সাথে কম্বিনেশনাল জড়িয়ে থাকে মেইন রকেটটাকে। এটা হচ্ছে ফার্স্ট স্টেজ রকেট, এটা হচ্ছে সেকেন্ড স্টেজ রকেট। সেকেন্ড স্টেজ রকেট হচ্ছে কোনটা ভাই? সেকেন্ড স্টেজ রকেট হচ্ছে এখান থেকে এই পর্যন্ত, এটা হচ্ছে সেকেন্ড স্টেজ রকেট। আর থার্ড স্টেজ রকেট হচ্ছে এইখান থেকে আমাদের সোয়ুজ স্পেস ক্রাফটের আগ পর্যন্ত, এটা হচ্ছে আমার থার্ড স্টেজ রকেট, এটা হচ্ছে আমার সেকেন্ড স্টেজ রকেট, আর এইগুলো হচ্ছে আমার ফার্স্ট স্টেজ রকেট। আই থিঙ্ক আপনারা বুঝতে পেরেছেন। এই রকেটগুলোর উপরে, এই রকেটগুলোর আবার আমাদের যখন স্পেস শাটল দেখেছিলাম, যে স্পেস শাটলে কিছুক্ষণ পর পর একটা নির্দিষ্ট টাইম পর পর আমার এসআরভি বা সলিড রকেট বুস্টারগুলো আলাদা হয়ে গেছিলো, পরে ফুয়েল ট্যাঙ্কটা আলাদা হয়ে গেছিলো, পরবর্তীতে মেইন ইঞ্জিনগুলো ইগনিশন করতে করতে সামনে এগিয়ে যাচ্ছিলো বা ফায়ার করতে করতে এগিয়ে যাচ্ছিলো। ঠিক এটার ক্ষেত্রে যে প্রথমে ফার্স্ট স্টেজ রকেট ড্রপ হবে, তারপর সেকেন্ড স্টেজ রকেট ড্রপ হবে, তারপর থার্ড স্টেজ রকেট ড্রপ হবে। ফাইনালি এই সোয়ুজ স্পেস ক্রাফটটা আমরা যে বলছি যে শ্রাউডের ভিতরে মোড়ানো আছে, যে এই শ্রাউডের কভারগুলো খুলে যাবে এবং সোয়ুজ স্পেস রকেটটা বাইরে বেরিয়ে আসবে। তো সোয়ুজ স্পেস ক্রাফটটা বাইরে বেরিয়ে আসবে এবং সোয়ুজ স্পেস ক্রাফটটা বাইরে বেরিয়ে এসে সে তার স্বাধীনভাবে চলতে শুরু করবে। স্বাধীন বলতে স্বাধীন না, ঠিক নির্দিষ্ট রুলসে চলতে থাকবে এবং তার ভিতরে যে ছোট ছোট থ্রাস্টার ইঞ্জিন আছে, সেই ইঞ্জিনগুলো অপারেশন করে করে সে নির্দিষ্ট অরবিটে পৌঁছাবে এবং অরবিট থেকে পরবর্তীতে আমাদের ISS বা ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনে পৌঁছাবে। তো আমরা বলেছি যে সোয়ুজ স্পেস ক্রাফট, আমরা তো এতক্ষণ দেখলাম যে সোয়ুজ স্পেস রকেটের ফার্স্ট স্টেজ, সেকেন্ড স্টেজ, থার্ড স্টেজ এবং সবার উপরে থাকে সোয়ুজ স্পেস ক্রাফট এবং তার উপরে থাকে একটা টাওয়ার। সো এরপর আমরা বলেছি যে কোনো গোলযোগ হলে টাওয়ার সহ সোয়ুজ স্পেস ক্রাফট আলাদা হয়ে যাবে আর রকেটগুলো চলে যাবে। এখন কথা হচ্ছে সোয়ুজ স্পেস ক্রাফটের ভিতরে কী থাকে সেটা আমরা দেখার চেষ্টা করবো। সোয়ুজ স্পেস ক্রাফটের দিকে যদি তাকাই, তো সোয়ুজ স্পেস ক্রাফটের ভিতরে আছে 3টা ভাগে ভাগ করা হচ্ছে। মোটা থেকে 3টা ভাগে ভাগ করা যায়। এটা হচ্ছে ফার্স্ট স্টেজ, ফার্স্ট পার্ট, যাটাকে বলা হয় অরবিট মডিউল। সেকেন্ড স্টেজ, যেটাকে বলা হয় ডিসেন্ট ভেহিকেল। আর এটা হচ্ছে থার্ড স্টেজ, যাকে বলা হয় অ্যাসেম্বলি মডিউল। সো এইখানটায় আমাদের যে নভোচারীরা আছে তারা মূলত এই দিক থেকে এইখানে প্রবেশ করবে, এইখানে বা অরবিটাল মডিউলে প্রবেশ করে এইখানে একটা দরজা আছে, এই দরজা দিয়ে সে তার ডিসেন্ট ভেহিকেলে আসবে এবং 3জন অ্যাস্ট্রোনট বা 3জন নভোচারীরাই এখানে আসবে, এসে বসবে। মাঝখানে জন থাকবে কমান্ডার, আর বাকি যে পাশের 2জন আছে তারা মূলত ফ্লাইট ইঞ্জিনিয়ার। তারা এখানে বসবেন, 3জন বসবেন। আসবেন কোন দিক দিয়ে? অরবিটাল মডিউল দিয়ে ঢুকবেন। অরবিটাল মডিউল দিয়ে ঢুকে এখানে দরজাটা পাস করে সে ডিসেন্ট ভেহিকেলে প্রবেশ করবে এবং তাদের পেছনে যে আছে অ্যাসেম্বলি মডিউল, এই অ্যাসেম্বলি মডিউলটা মূলত ওয়েস্টেজ বা বর্জ্য পদার্থ দিয়ে ভরা থাকবে, ঠিক আছে। এবং তাদের টয়লেট এবং স্লিপিং পজিশন হয় এই অরবিটাল মডিউল। তারা এখানে কাজ শেষ করে এই অরবিটাল মডিউলে আসবে, সেখানে টয়লেট সারবে এবং এইখানেই তারা ঘুমাতে পারবে বা ঘুমানোর ব্যবস্থা থাকবে। আর এই স্লিপিং বা ডিসেন্ট ভেহিকেলের ভিতরে এই পিছনে তাদের অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইড ফিল্টার থাকে এবং এইখান থেকে তারা অক্সিজেন সাপ্লাই পায়। আর এখানে মূলত রিজার্ভার ট্যাঙ্ক থাকে। যখন আমাদের এই রকেট বুস্টারগুলো আলাদা হয়ে যাবে, এই সেকেন্ড স্টেজ, ফার্স্ট স্টেজ, থার্ড স্টেজ বিভিন্ন রকেট আলাদা হয়ে যাবে, তখন তো তাকে থাস্টার দিয়ে চলতে হবে। তখন থাস্টারকে অপারেশন করার জন্য জ্বালানি লাগবে। সেই জ্বালানির জন্য এখানে ছোটো ছোটো ট্যাঙ্ক আছে, যে এই ট্যাঙ্ক দিয়ে সে জ্বালানি ব্যবহার করে। আর এইটা হচ্ছে ইলেকট্রিক্যাল কানেকশন, এটা হতে পারে ইলেকট্রিক্যাল কানেকশন। এটা হচ্ছে পেরিস্কোপ, যেটা দিয়ে আমাদের ফ্লাইট কমান্ডার দেখবে। এটা হচ্ছে পেরিস্কোপ, এটা হচ্ছে ইলেকট্রিক্যাল কানেকশন। আর এখানে বিভিন্ন অ্যান্টিনা, স্যাটেলাইটের কানেকশন করার জন্য বিভিন্ন পার্ট থাকে। আচ্ছা, মোটা দাগে কথা হচ্ছে যে আমরা যখন পৃথিবীতে অ্যাস্ট্রোনটরা আসবে তখন আমরা দেখি যে এরকম ত্রিভুজ আকৃতির
ওয়ান কাইন্ড অফ ত্রিভুজাকৃতির কোনো একটা কিছু ফিরে আসতেছে পৃথিবীতে, তখন তো আমরা এগুলো কিছুই দেখি না। এরকম অরবিট আমাদের স্পেস ক্রাফটের কোনো পার্টই তো দেখি না। কেন? আসলে এই পার্টটা এবং এই পার্টটা এরা পৃথিবীতে আসবে না, শুধুমাত্র এই মাঝখানের এটা পৃথিবীতে ফিরে আসবে। ঠিক আছে? তো আমাদের ফার্স্ট যেটা আছে অরবিটাল মডিউল, এটাও পৃথিবীর তে আসার আগে, এবং অ্যাসেম্বলি মডিউল এটাও পৃথিবীতে আসার আগে জ্বলে পুড়ে ছাই হয়ে যাবে। মূলত যখন পৃথিবীর কক্ষপথে বা পৃথিবীর বায়ুমণ্ডলে প্রবেশ করবে, ঠিক তখন এরা প্রত্যেকের কাছ থেকে আলাদা হয়ে যাবে, আলাদা হয়ে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে নিচের দিকে পড়তে থাকবে। ওকে, সো যেহেতু এদের ক্ষেত্রে কোনো তেমনভাবে হিট প্রোটেকশন দেওয়া নাই, সো এরা জ্বলে পড়ে যাবে। বাট এটার ক্ষেত্রে যেহেতু এটার ভিতরে নভোচারীরা আছে, তাদের এখানে হিট প্রোটেকশন আছে, এবং এটা পৃথিবীতে শুধুমাত্র আসবে, এবং সেটা ভূমিতেও ল্যান্ড করতে পারে, আবার নদীতেও ভূমিতেও ল্যান্ড করতে পারে, বা সিতেও ল্যান্ড করতে পারে। সো এটার প্রসিডিউরস পড়ে যাব। তো আমরা মোটা থেকে বুঝলাম যে আমাদের স্পেস ক্রাফটে সোয়ুজ স্পেস ক্রাফটে 3টা পার্ট আছে। একটা হচ্ছে অরবিটাল মডিউল, একটা হচ্ছে ডিসেন্ট মডিউল, আর একটা হচ্ছে অ্যাসেম্বলি মডিউল, ডিসেন্ট ভেহিকল, একটা হচ্ছে অ্যাসেম্বলি মডিউল। আচ্ছা, এখন হচ্ছে যে সোয়ুজ স্পেস ক্রাফট, এখন হচ্ছে যে সোয়ুজ স্পেস ক্রাফট টেক অফের পর আসলে কি হয়। আসলে সোয়ুজ স্পেস ক্রাফটটা যখন টেক অফ করে, আমরা যদি এই ফিগারটার দিকে তাকাই, সোয়ুজ স্পেস ক্রাফটটা যখন টেক অফ করে তার ঠিক 20 সেকেন্ডস পর আমাদের এইখানে যে ফার্স্ট স্টেজ ইঞ্জিনগুলো আছে, আমরা বলছিলাম কোনগুলো ফার্স্ট স্টেজ ভাই, যে এইগুলো ফার্স্ট স্টেজ ইঞ্জিন যেগুলো আছে দুই পাশে, ফার্স্ট স্টেজ যে রকেটগুলো আছে সেই রকেটগুলো আলাদা হয়ে যাবে। কত সেকেন্ড পর? মাত্র 20 সেকেন্ডস পর। তো 20 সেকেন্ডস পর ফার্স্ট স্টেজ রকেটগুলো খুলে গেছে, বাকি রইল কি সেকেন্ড স্টেজ আর থার্ড স্টেজ রকেটগুলো। সেক্ষেত্রে কী হবে, যে সেকেন্ড স্টেজের রকেটগুলো খোলার আগে আমাদের 2 মিনিট 30 সেকেন্ড পর আমাদের যে শ্রাউড ছিল, শ্রাউডকে কী বলছিলাম, শ্রাউড হচ্ছে যে আমাদের এই যে সুইজ স্পেস ক্রাফট এই মেন ক্রাফটের চারপাশে যে একটা মেকানিক্যাল একটা স্টিলের শেড দেওয়া ছিল বা ঢাকনা দেওয়া ছিল, ঠিক এটাকে বলা হয় শ্রাউড, যেটা দিয়ে ঢাকা ছিল আমাদের সুইজ স্পেস ক্রাফটটা। সো আমাদের এই সুইজ স্পেস ক্রাফটটা, আমাদের এই শ্রাউডটা আলাদা হয়ে যাবে 2 মিনিট 30 সেকেন্ড পর। এই সুইজ স্পেস ক্রাফট থেকে শ্রাউডটা আলাদা হয়ে যাবে, মানে ঢাকনাটা আলাদা হয়ে যাবে। তখন সুইজ স্পেস ক্রাফটটা ঢাকনা ছাড়া হয়ে যাবে, এবং উপরে যে টাওয়ারটা ছিল, আমরা একটা টাওয়ার দেখিয়েছিলাম, এই যে এই টাওয়ারটা কেন ছিল, এই যদি কোনো কারণে ঝামেলা হয় তাহলে এই টাওয়ারটা কী করবে, এই সুইজ স্পেস ক্রাফট সহ আলাদা হয়ে যাবে। ওকে, যেহেতু শ্রাউড আলাদা হয়ে গেছে, ঠিক তখনই 2 মিনিট 30 সেকেন্ড পর এই উপরের টাওয়ারটাও আলাদা হয়ে যাবে। তো পরবর্তীতে তখন কি থাকবে, শুধুমাত্র সেকেন্ড স্টেজ এবং থার্ড স্টেজ রকেট থাকবে। সো ফ্লাই করার ঠিক 5 মিনিটস পর আমাদের থার্ড স্টেজ রকেট যেটা ছিল বা ফাইনাল স্টেজ রকেট, সেটা আমাদের এই যে ছিল আমাদের থার্ড স্টেজ রকেট, ফার্স্ট স্টেজ, সেকেন্ড স্টেজ, থার্ড স্টেজ। এই থার্ড স্টেজ রকেটটা কী করবে, ফায়ার করা শুরু করবে। সো থার্ড স্টেজ রকেট যখন ফায়ার করা শুরু করবে, তখন আমাদের এই যে সেকেন্ড স্টেজ যে রকেটটা ছিল আমাদের, এখানে যদি দেখি ফার্স্ট স্টেজ 20 সেকেন্ড চললো, পরবর্তীতে 5 মিনিট যখন হয়েছে, তখন আমাদের থার্ড স্টেজ রকেটটা ফায়ার করা শুরু করবে। থার্ড স্টেজ রকেট যখন ফায়ার করা শুরু হবে, তখন আর সেকেন্ড স্টেজ রকেটের কোনো প্রয়োজন নাই, সে আলাদা হয়ে মাটিতে পড়ে যাবে। আর ঠিক এভাবে ফ্লাই করার ঠিক 9 মিনিটের মাথায় আমাদের এই থার্ড স্টেজ রকেটের ফুয়েল শেষ হয়ে যাবে। যেহেতু থার্ড স্টেজ রকেটের ফুয়েল শেষ, তখন থার্ড স্টেজ রকেটকে রাখার আর কোনো প্রয়োজন নাই। তখন আমাদের কী করবে, এই সুইজ স্পেস ক্রাফটটা অনলি একা হয়ে যাবে। যেহেতু তার আমাদের শ্রাউডগুলো ছিল বা আশেপাশে যে মোড়ানো লেভেলটা ছিল সেটাও খুলে গেছে, টাওয়ারটাও চলে গেছে, 9 মিনিটও পার হয়ে গেছে, থার্ড স্টেজ রকেটটাও পড়ে গেছে, তাহলে কী রইল, এখন সুইজ স্পেস ক্রাফটটা একা হয়ে গেছে, এবং সে বাকি পথ সে তার থ্রাস্টারগুলো ফায়ার করতে করতে কাঙ্ক্ষিত জায়গায় পৌঁছে যাবে। আচ্ছা, আমাদের যখন মেন ইঞ্জিনটা বা আমাদের থার্ড ইঞ্জিনটা যখন কাট অফ হয়ে যাবে, তখন তাকে এই শব্দটাকে বলা হবে মেন ইঞ্জিন কাট অফ বা MECO, মেইন ইঞ্জিন কাট অফ বা মেকো। আচ্ছা, আমরা বলছি যে যখন কাট অফ হয়ে যাবে, তখন সুইজ স্পেস ক্রাফটটা কী হয়ে গেল, যখন মেন ইঞ্জিন বা 3 নম্বর ইঞ্জিনটা কাট অফ হয়ে গেছে, তখন সুইজ স্পেস ক্রাফটটা মহাকাশে একা হয়ে গেছে। তার উপরে টাওয়ারও নাই, নিচে 3টা ইঞ্জিনও নাই, আর উপরে যে আমাদের শ্রাউডগুলো ছিল বা চারপাশে যে মোড়ানো ছিল লেভেলটাও নাই, বা মোড়ানো লেভেলও নাই। তখন কি সুইজ স্পেস ক্রাফট মহাকাশে পুরো একা। তখন তাকে পাওয়ার আপ করার জন্য সোলার প্যানেলগুলো ওপেন হয়ে যাবে, মানে সোলার প্যানেলগুলো তখন ওপেন হবে, এবং সুইজ স্পেস ক্রাফট তার কাঙ্ক্ষিত থাস্টারগুলো ইউজ করে সে কাঙ্ক্ষিত লোকে পৌঁছাবে। এবং সে সময় সুইজ স্পেস ক্রাফটটার বেগ থাকবে 2700 কিলোমিটার পার আওয়ার, তখন তার বেগ থাকবে 2700 কিলোমিটার পার আওয়ার, এবং সেটি ভূমি থেকে প্রায় 240 কিলোমিটার উপরে থাকবে।
আচ্ছা, এখন কথা হচ্ছে যে সুইজ স্পেসক্রাফট যখন সুইজ স্পেসক্রাফটের মাধ্যমে যে নভোচারীরা গিয়েছিল তারা ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনে 6 মাসের মতো থাকবে, এবং তারা যখন ফিরে আসবে তখন তারা যখন মহাকাশ থেকে পৃথিবীতে ফিরে আসবে তখন প্রায় 3.5 ঘন্টার মতো একটা ফ্লাইট তাদের পার করতে হবে, তারপর তারা পৃথিবীতে ফিরে আসতে পারবে। এখন তারা যখন ফিরে আসবে, আমরা যে সুইজ স্পেসক্রাফট যেটা আমরা দেখেছিলাম মেইন স্পেসক্রাফট, তখন তো আমার রকেট নাই, তারপরে আমাদের শ্রাউড নাই, টাওয়ার নাই, শুধুমাত্র বডিটা আছে। হ্যাঁ, সুইজ স্পেসক্রাফটের এরকম একটা ইনিশিয়াল বডি আছে। এই বডিটা হ্যাঁ ধরলাম যে এরকম, মানে মূলত এই ফিগারটাকেই আমরা আঁকার চেষ্টা করছি। এটা হচ্ছে ফার্স্টের, সেকেন্ড, এটা থার্ড। সো এখানে কী হবে, এটা কী করবে, যখন সুইজ স্পেসক্রাফটটা স্পেস স্টেশন থেকে আলাদা হয়ে যাবে, সোলার প্যানেলগুলো খোলা, সব কিছু অপারেশন ঠিক আছে, তো সুইজ স্পেসক্রাফটটা যখন আলাদা হয়ে যাবে তখন সে কী করবে, ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন থেকে একটু পিছিয়ে যাবে। ওকে, ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন থেকে একটু পিছিয়ে যাবে, পিছিয়ে গিয়ে সে মোটামুটি 90 ডিগ্রি অ্যাঙ্গেলে, ভূপৃষ্ঠের সাপেক্ষে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে থাকবে। 90 ডিগ্রি অ্যাঙ্গেলে থেকে সে তার 3টা পার্টকে পরস্পর থেকে আলাদা করে দেবে, এটাকে আলাদা করে দেবে, এটাকে আলাদা করে দেবে, এটাকে আলাদা করে দেবে। এর কারণ হচ্ছে যদি সে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে আলাদা না করতো তাহলে হয়তো কি যে সুইজ স্পেসক্রাফটের একটা পার্ট আরেকটা পার্টের সাথে পরস্পরের সাথে কী হয়ে যেত, সংঘর্ষ হতে পারতো, মহাকাশে কলিশন হতে পারতো। এই কলিশনকে এড়ানোর জন্য সে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে আলাদা করে দেবে, যাতে মহাকাশের সুইজ স্পেসক্রাফটের 3টা পার্ট পরস্পর 3 দিকে, মানে মহাকাশের 3 দিক থেকে পড়তে থাকে। ওকে, এবং তার পরস্পরের সাথে কোনো প্রকার কলিশন না হয়, এবং সেটাই হয়, কোনো প্রকার কলিশন হয় না। কিন্তু দুঃখজনক বিষয় হচ্ছে অরবিটাল মডিউল আর আমাদের অ্যাসেম্বলি মডিউল, এই দুইটা পৃথিবীতে ফিরে আসতে পারবে না। কেন আসতে পারবে না? কারণ এদের বাইরে তেমন কোনো হিট শিল্ড দেওয়া নাই, বা এদের বাইরে হিট প্রোটেকশন দেওয়া নাই। বাট আমাদের যেহেতু মহাকাশ বা নভোচারীরা আছে, ডিসেন্ট ভেহিকেলে আছে, সেহেতু এই ডিসেন্ট ভেহিকেলের সেই পরিমাণ হিট সিঙ্ক দেওয়া আছে, বা হিট প্রোটেকশন মডিউল দেওয়া আছে, বা হিট প্রোটেকশন ফাইবারে বা হিট প্রোটেকশন ফেব্রিকে তাকে মোড়ানো থাকে। যেহেতু একে হিট প্রোটেকশন ফেব্রিকে মোড়ানো থাকে, তাই এটি কী করবে, যে পৃথিবীর বায়ুমণ্ডল অভ্যন্তরে যখন রেইনটি ঘটে তখন যে হিউজ কোয়ান্টিটি টেম্পারেচার প্রোডাকশন হয়, সেই টেম্পারেচারকে ফেস করে এটা আলটিমেটলি পৃথিবীতে ফিরে আসবে, এবং আসার সময় প্রায় 4টা প্যারাশুট ওভারকাম করে সে পৃথিবীতে ফিরে আসতে পারে, মানে 4টা প্যারাশুট ব্যবহার করে সে পৃথিবীতে ফিরে আসবে। এখন আমরা যদি টেলিভিশনে দেখি তাহলে আমরা কি দেখি যে এরকম একটা গোলাকার বস্তু পৃথিবীতে ফিরে আসে, যেটা মূলত যে এটার পার্ট, এটা বাদ শুধুমাত্র এটা ফিরে আসে। এবং এটা যখন ফিরে আসে, এটার নিচে একটা প্লেট থাকে, একটা সমান্তরাল প্লেট থাকে, ঠিক ভূমি স্পর্শ করার আগ মুহূর্তে এই প্লেটটা খুলে যায়, খুলে গিয়ে এখানে কিছু থাস্টার ইঞ্জিন থাকে, ছোটো ছোটো, এই ইঞ্জিনগুলো ফায়ার করতে থাকে। এই ইঞ্জিনগুলো ফায়ার করে মূলত উপরের দিকে স্পেসক্রাফটটাকে তুলতে চায়, আর স্পেসক্রাফট ভূপৃষ্ঠের কারণে কী করবে, নিচের দিকে পড়তে চায়। ইঞ্জিন চাচ্ছে উপর দিকে তুলতে, আর ভূপৃষ্ঠ নিচের অভিকর্ষত নিচের দিকে টানতে চাচ্ছে, তো এর কারণ কী হয়ে যাবে, এর কিছুটা শক্তি অপচয় যাবে। মানে এটা যদি হুট করে প্যারাশুট দিয়ে যদিও পড়ে, তারপরে এর বেগ যথেষ্ট থাকে কলিশন হওয়ার জন্য। যেহেতু এর ভেতরে নভোচারীরা আছেন, যদি বেশি বেগে পৃথিবীতে আসতে পড়ে তাহলে নভোচারীদের ইন্টারনাল ইঞ্জুরি হতে পারে। সো ইঞ্জুরি থেকে বাঁচার জন্য ঠিক ভূমি স্পর্শ করার আগ মুহূর্তে এখানে ইঞ্জিনগুলো ফায়ার করবে, এবং ইঞ্জিন চেষ্টা করবে উপরের দিকে যাওয়ার, এবং ভূপৃষ্ঠ যাবে তাদেরকে নিচের দিকে আনার জন্য। সো ধরলাম যে ইঞ্জিন উপর দিকে 10 নিউটন বল প্রয়োগ করতেছে, আর ভূপৃষ্ঠ 40 নিউটন বল প্রয়োগ করতেছে নিচের দিকে টানার জন্য। তার মানে আলটিমেটলি কত নিউটন, 30 নিউটন বল সে নিচের দিকে পড়বে। হ্যাঁ, এটাই হয়, এবং সে নিচে 30 নিউটন বল, বা এটা জাস্ট এক্সাম্পল ছিল, সে নিচে কিছুটা বেগ হ্রাস করে ভূপৃষ্ঠে আসে পড়ে। এবং যেহেতু এই স্পেসক্রাফটে তারা যখন ঢুকেছিল তখন অরবিট মডিউলের দরজা দিয়ে ঢুকেছিল, এখানে একটা দরজা ছিল, অরবিট মডিউলে এসে তারপর সে ডিসেন্ট ভেহিকেলে ঢুকছে। আর যেহেতু শুধুমাত্র এই ডিসেন্ট ভেহিকেলটাই পৃথিবীতে ফিরে আসছে, তাহলে তো আর বেরোয়ার দরজা রইল না। সো এই জন্য তারা নিজের মতো করে বের হইতেও পারে না, তাদেরকে বের করার জন্য অন্যান্য পৃথিবীতে যে তাদের টিম থাকে তারা এসে হেল্প করে তাদের বাইরে বেরিয়ে নিয়ে আসে। তো এটা হচ্ছিল আমাদের মূলত মহাকাশের স্পেসক্রাফট কীভাবে অপারেশন করে তার ভিডিও। আরেকটা জিনিস দেখানো হয় না, সেটা হচ্ছে যে যেটা এর আগের ভিডিওতে বলে ফেলছি, সেটা হচ্ছে যে এটা ছিল পৃথিবী, এটা হচ্ছে আইএসএস ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনের অরবিট কক্ষপথ। সো মহাকাশযান কী করবে, এখান দিয়ে পৃথিবী যেদিকে ঘুরছে ঠিক ওই দিকেই সে ঘুরতে থাকবে, ঘুরে 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 একবার আসবে, একবার গিয়ে পরবর্তীতে সে কাঙ্ক্ষিত অরবিটে পৌঁছে যাবে। বিষয়টা এরকম, আমি যদি একটা সুন্দরভাবে ফিগার আউট করি, তাহলে এটা ছিল আমাদের আইএসএস অরবিট, এটা হচ্ছে পৃথিবী। সো মহাকাশযান এখান থেকে বেরিয়ে এরকম একটা ফার্স্ট লুপ কমপ্লিট করবে, মানে মহাকাশযানটা বের হয়েছে, বেরিয়ে প্রথমে কী করবে, একটু তার ইঞ্জিনগুলো দিয়ে ফোর্স ক্রিয়েট করে, বল ক্রিয়েট করে সে
রকেটটার খুব কাছাকাছি চলে যাবে, আইএসএস এর স্টেশনের খুব কাছাকাছি চলে যাবে। এই স্টেশনটা মানে এই যে দূরত্ব অতিক্রম করলো, এটা পৃথিবী থেকে সবচেয়ে বেশি দূরত্ব অতিক্রম করবে, কিন্তু আইএসএস এর সবচেয়ে কাছে অবস্থান করবে। পরবর্তীতে সে তার প্রাপ্ত বেগ দিয়ে আস্তে 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 থ্রাস্টারগুলোকে ফায়ার করতে 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 কাঙ্ক্ষিত অরবিটে পৌঁছে যাবে। মূলত এইখান পর্যন্ত মানে এইখানে সবচেয়ে সর্বোচ্চ দূরত্ব ডিস্টেন্স অতিক্রম করতে হয় পৃথিবী থেকে। এইখানেই আমার মূলত আমরা যে মেন ইঞ্জিনগুলোর পাশাপাশি যে এক্সটার্নাল ইঞ্জিনগুলো ইউজ করি, এইখানে মূলত এসে এগুলো শেষ হয়ে যায়। আর বাকি পথটাতে যেহেতু পৃথিবী থেকে অনেকটা উপরে উঠে আসা হয়েছে, জি এর মান কমে গেছে, তাহলে এইখানে আর খুব বেশি একটা জ্বালানির প্রয়োজন হয় না। থার্স্টার ইঞ্জিনগুলো ইউজ করা হয় কিংবা থার্ড ইঞ্জিনগুলো ইউজ করা হয়, করে সে কাঙ্ক্ষিত অরবিটে পৌঁছে যায়। এটাই হচ্ছে আমাদের মূলত সোয়ুজ স্পেসক্রাফটের বা সোয়ুজ স্পেস রকেটের অপারেশন।